ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি 2024 এর কোয়েশ্চেনের পার্ট 2টা আলোচনা করব। এর আগে 2025 এর কোয়েশ্চেন পেপার আমি অ্যানালাইসিস করে দিয়েছি উইথ প্রপার এক্সপ্লেনেশন। কারোর যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও, বা তোমরা কি টাইপের প্র্যাকটিস সেট চাইছো, বা কোনো এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো সলভ করানো শেষ হয়ে যাবে, তারপর তো আমি তোমাদের প্র্যাকটিস সেট ভেবেছি দেব। তো তোমরা কোন টপিকের উপর প্র্যাকটিস সেট চাইছো মেনলি, সেইগুলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো চলো স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, কপার 1 ইজ ডায়াম্যাগনেটিক হোয়াইল কপার 2 ইজ প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, টাইটেনিয়ামের একটা কম্পাউন্ড আছে হেক্সা অ্যাকোয়া কম্পাউন্ড, আর স্ক্যান্ডিয়ামের আছে বলছে কালারলেস। ঠিক আছে, আর একটা দেওয়া আছে আয়োনাইজেশন এনার্জিস অফ 5D এলিমেন্টস আর গ্রেটার দ্যান দোজ অফ 3D অ্যান্ড 4D এলিমেন্ট। আর একটা অপশন দেওয়া আছে ট্রানজিশন এলিমেন্ট ক্যান নট ফর্ম কমপ্লেক্সেস। আচ্ছা, এখানে মোটামুটি যে অপশনগুলো দেওয়া আছে সেখানে আমরা এই অপশন ডিটা দেখেই বুঝতে পারছি যে ট্রানজিশন এলিমেন্ট ক্যান নট ফর্ম কমপ্লেক্সেস। ট্রানজিশন এলিমেন্ট মানে যা যা আছে মোটামুটি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম পরপর যে এলিমেন্ট গুলো আছে এরা প্রত্যেকে কমপ্লেক্স ফর্ম করে আমরা জানি। তাহলে একটা ইনকারেক্ট স্টেটমেন্ট এখান থেকে কিন্তু হবে। এবার এই জেন পাসের কিছু কোয়েশ্চেন থাকে যেই কোয়েশ্চেন গুলোতে আমরা কি পাই, দুইয়ের একাধিক অ্যান্সার পাই। তো বাকিগুলো চলো অ্যানালাইসিস করি। ঠিক আছে, কি বলছে দেখো, কপার 1 ইজ ডায়াম্যাগনেটিক। তো আমাদের ডায়াম্যাগনেটিক অ্যান্ড প্যারাম্যাগনেটিক কোন সেন্সে হবে? ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, এই যে দুটো ওয়ার্ড এটা কখন ইউজ করা হয় বা কি হলে হয়? ডায়াম্যাগনেটিক মানে সেখানে কি থাকবে, তোমার কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না, নো আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, আর প্যারাম্যাগনেটিক মানে এখানে কি থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এবং এই যে প্যারাম্যাগনেটিজম এটা আমরা ক্যালকুলেশন করি কিভাবে, মিউ ইকুয়াল টু রুট ওভার n ইন্টু n প্লাস 2। এখানে এই যে n, যেটা nটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তার মানে দেখো ম্যাগনেটিজম অবশ্যই ডিপেন্ড করবে কার ওপর, আনপেয়ার্ড ইলেকট্রনের ওপর। তো আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে সেটা হবে প্যারাম্যাগনেটিক, যদি না থাকে সেটা হবে ডায়াম্যাগনেটিক। তাহলে এবার চলে আসছি কপার 1। কপার 1 যখন বলছে আমাদের অবশ্যই এর জন্য ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে হবে। তো দেখো কপারের আগে যে তোমার নোবেল গ্যাস আছে সেটা হচ্ছে আর্গন। ঠিক আছে, আর্গন। তাহলে আর্গন পর্যন্ত 18 ইলেকট্রন সিস্টেম আমরা জানি। তারপরে তাহলে কপারের ক্ষেত্রে কটা থাকবে, কপারের 29, তাই তো এক্সেস আর কটা থাকছে 11টা ইলেকট্রন। তাহলে আর্গন কমপ্লিট হওয়ার পরে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি 3s2 3p6, 3s2 3p6, তাই তো। তাহলে এর পরের যে কনফিগারেশনটা কি হবে, 3d10 4s1। দেখো 11টা ইলেকট্রন হয়ে গেল। বা যদি এত কিছু কনফিউশন হয় তোমরা পুরোপুরি ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে পারো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 3d ফিল আপ। ঠিক আছে, 4s প্রথমে ফিল আপ হবে, অ্যাকচুয়ালি 4s1 2 হবে না, তার কারণ 3d10 হবে এটা। তার কারণটা কি, তার কারণ এটা ফুলফিল্ড হয়ে যাচ্ছে, ফুলফিল্ড হওয়ার জন্য স্টেবল হবে, সেই কারণে এখানে 4s2 হবে না, এখানে 3d10 4s1 হবে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার করবে। তাহলে দেখো কপার 1-এ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কিসে আছে, 4s-এ। কিন্তু ডি-তে দেখো দেখতে পাচ্ছি আমরা এখানে নো আনপেয়ার্ড ইলেকট্রন। 3d-তে আছে আমরা দেখতে পাচ্ছি নো আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, এবার দেখো কপার 2-তে আসি। কপার 2, কপার 2 কি হবে তাহলে, দেখো কপার 2 হয়ে যাবে 3d9, তাই না। কপার 2 কত হবে, কপার 1 যখন হচ্ছে, আচ্ছা যখন কপার 1 হচ্ছে এটা করে দিই, কপার 1 যখন হচ্ছে তখন তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3d10 ইলেকট্রনিক কনফিগারেশন। এই যে একটা ইলেকট্রন এটা চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো আনপেয়ার্ড ইলেকট্রন, নো আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, ডিতে কটা আছে, 5টা,
5টা থাকে তাই না, 1 2 3 4 5, এখানে কটা আছে, সবগুলো পেয়ারিং আছে, প্রত্যেকটা পেয়ারিং আছে। এবার কপার 2 তে যখন চলে আসছি তাহলে দেখো দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, মানে এটা হয়ে যাচ্ছে 27 ইলেকট্রনিক সিস্টেম, তাহলে এখানে পাচ্ছি 3d9, তাহলে এখানে আমরা 1 আনপেয়ার্ড ইলেকট্রন পাবো, 1 আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে কত হচ্ছে, তাহলে এই যে কপার 2 এটা হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক, কপার 2 হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক। দেখো তার মানে এটা কি হচ্ছে, 11 যেটা, এটা কিন্তু কারেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে, এটা তাহলে আমাদের অ্যান্সার হবে না, এটা কি, এটা কারেক্ট স্টেটমেন্ট। এরপর চলে আসছি টাইটেনিয়াম H2 এর হোল 6 3+, টাইটেনিয়াম H2 এর হোল 6 3+, এটা কি বলছে, এর কালার হচ্ছে, আর স্ক্যান্ডিয়ামের কমপ্লেক্সটা কালারলেস। তাহলে এর বিহাইন্ড রিজনটা কি, দেখো এখানেও আমরা সেম ভাবে করব, আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েই এক্সপ্লেন করতে হবে। স্ক্যান্ডিয়ামের কত, 21 ইলেকট্রন নাম্বার, তাহলে এক্ষেত্রে 21 মানে আর্গনের 18, এক্সেস কটা পড়ে থাকছে, 3টে, তাহলে কত হবে 3d1 4s2, 3d1 4s2। এবার দেখো আমাদের কমপ্লেক্সটা কি বলেছে, কমপ্লেক্সটা বলেছে স্ক্যান্ডিয়াম অক্সিডেশন স্টেট 3+, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি তোমার স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী এই 3টে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে স্ক্যান্ডিয়ামে কি থাকছে, নো ডি ইলেকট্রন থাকছে, নো ডি ইলেকট্রন, নো ডি ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ডিডি ট্রানজিশন, যেটা কিনা কালারের জন্য রেসপন্সিবল, এই যে কালারলেস বলা আছে, কালারের জন্য রেসপন্সিবল কি, এই যে ট্রানজিশন মেটাল কমপ্লেক্স গুলোতে কি হয়, ডিডি ট্রানজিশন হয়, ডিডি ট্রানজিশন হওয়ার ফলে এখানে কি হয়, এরা কালার শো করে, কালার শো করে, ঠিক আছে। বাট যখনই হয়ে যাচ্ছে নো ডি ইলেকট্রন, দেন স্ক্যান্ডিয়াম কি হবে, কালারলেস হবে, ঠিক আছে, কালারলেস হবে। এবার কি আছে, আর একটা এক্সাম্পল দেওয়া আছে টাইটেনিয়াম, ঠিক আছে, টাইটেনিয়ামের কত 22, টাইটেনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 22, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে 3d2 4s2, ঠিক আছে। তাহলে টাইটেনিয়াম 3+, টাইটেনিয়াম 3+ এর কত হবে 3d1, ঠিক আছে, টাইটেনিয়াম 3+ এর হয়ে যাচ্ছে 3d1, তার মানে এখানে ডি ইলেকট্রন প্রেজেন্ট, তাহলে এখানে ডিডি ট্রানজিশন পসিবল, পসিবল, ঠিক আছে। তাহলে কি হবে, এটা কালার কি করবে, শো করবে, ঠিক আছে, কালার শো করবে। তাহলে দেখো এখানে এই যে অপশনটা, এটা কি, এটাও কারেক্ট, তাহলে এটাও আমরা নিতে পারবো না। এর পরের পয়েন্টটা বলেছে দেখো, আয়োনাইজেশন এনার্জিস অফ 5d এলিমেন্ট আর গ্রেটার দ্যান দোজ অফ 3d অ্যান্ড 4d এলিমেন্ট, মানে যে সমস্ত এলিমেন্টের 5d ইলেকট্রন আছে, ঠিক আছে, 5d ইলেকট্রন আছে, তাদের ক্ষেত্রে বলছে কি, যে কি বলছে দেখো, বলছে আয়োনাইজেশন এনার্জি বেশি। দেখো আয়োনাইজেশন এনার্জিটা কি, কোনো একটা সেল থেকে, সাবসেল থেকে যখন আমরা ইলেকট্রনটা নিয়ে নিই, ঠিক আছে, সেখানে একটা এনার্জি লাগে ইলেকট্রনটা বাইরে বের করে আনার জন্য, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আয়োনাইজেশন এনার্জি। তাহলে এই আয়োনাইজেশন এনার্জিটা কার ওপর ডিপেন্ড করবে, ডেফিনেটলি নিউক্লিয়ার চার্জ, যত বেশি নিউক্লিয়ার চার্জ হবে নিউক্লিয়াসের, সেটা কি করবে, বাইরের ইলেকট্রন যেটাকে আমরা কিনা বার করে আনতে চাইছি, সেটার প্রতি অ্যাট্রাকশন বেশি হবে, এবং সেটা কি হবে, নিউক্লিয়ার চার্জ যখন বেশি হবে, লার্জ হবে, তখন তোমার যে ইলেকট্রন সেটা কি হবে, মোর টাইটলি বাউন্ড, মোর টাইটলি বাউন্ড, ঠিক আছে। তাহলে এবার এখানে আমাদের একটা ব্যাপার দিয়েছে দেখো, 5d বলছে আয়োনাইজেশন এনার্জিটা কি বেশি কম্পেয়ার টু, কার চেয়ে বেশি, 4d 3d ইলেকট্রনের চেয়ে, ঠিক আছে। দেখো আরেকবার কোয়েশ্চেনটা দেখিয়ে দিই, 5d এলিমেন্টস আর গ্রেটার দ্যান দোজ অফ 3d অ্যান্ড 4d এলিমেন্ট, ঠিক আছে, যাদের 3d 4d আছে সেই সব এলিমেন্টের চেয়ে যাদের 5d এলিমেন্ট আছে তাদের আয়োনাইজেশন এনার্জি বেশি। কেন, দেখো এর জন্য একটা সুন্দরভাবে যেটা বলা যায় যে এটা হচ্ছে দিস ইজ ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন। দেখো ল্যান্থানাইট
নাইটস কনস্ট্রাকশন। ঠিক আছে, এবার এই কন্ট্রাকশনটা কেন হয় বা কিভাবে হয়? দেখো, স্ক্রিনিং এফিসিয়েন্সি আমরা যেটা জানি, স্ক্রিনিং এফিসিয়েন্সি কোন অর্ডারটা ফলো করে? স্ক্রিনিং এফিসিয়েন্সি ফলো করে এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ। তার মানে কি, এস অরবিটাল সবচেয়ে বেশি স্ক্রিন করে নিউক্লিয়ার চার্জকে, তারপর পি, তারপর ডি, তারপর এফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এফ এর স্ক্রিনিং পাওয়ার কি লোয়েস্ট সবগুলোর মধ্যে, তাই না? এবার দেখো, যখনই 5d অরবিটাল ফিল আপ হয়, 5dর আগে কি হয়, এফ অরবিটাল 4f অরবিটালটা তার আগে কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি থাকছে, লো লাইন একটা এফ অরবিটাল থেকে যাচ্ছে, যেটা ইলেকট্রন দ্বারা আগে ফিলিং হচ্ছে। তাহলে এই যে 4f সাবশেল যে ফিল হচ্ছে, এটা কি করবে? সিল্ড করবে। ঠিক আছে, 4f অরবিটালটা কি করছে? এটা স্ক্রিন করতে পারছে না। স্ক্রিন করতে না পারলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি হবে? অনেক বেশি হবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা অনেক এখানে লার্জ হবে। এবার এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা আমরা কি জানি? জেড এফেক্টিভ ইকুয়াল টু অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ মাইনাস স্ক্রিনিং এফিসিয়েন্সি। স্ক্রিনিং, এটা হচ্ছে স্ক্রিনিং পাওয়ার সিগমাটা। তো এফ অরবিটালের যখন স্ক্রিনিংটা খুবই কম, তাহলে ডেফিনেটলি জেড এফেক্টিভটা অনেক বেশি হবে, প্রায় তোমার অরিজিনাল যে নিউক্লিয়ার চার্জ তার কাছাকাছি হবে। তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যখনই বেশি থাকছে, তখন এটা কি করবে? খুব টাইটলি বাউন্ড করবে এক্সটার্নাল ইলেকট্রনটাকে। ঠিক আছে, এবং সেই কারণে 5d অরবিটাল থেকে যখন আমরা ইলেকট্রন বার করে নিতে চাইবো, তখন এটা কি করবে? বেশি এনার্জি দরকার হবে। তার মানেই আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, দেখো, তাহলে এখানে আমরা পেলাম শুধুমাত্র ইনকারেক্ট অপশন ডি। ডিটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো আমরা নিতে পারবো না। ওকে, তার কারণ এখানে আমি লিখে দিচ্ছি, এ বি সি কারেক্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। দেখো, বলছে দ্য কারেক্ট ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 22। দেখো, একটু আগেই করালাম। অ্যাটমিক নাম্বার 22 কার? টাইটেনিয়ামের। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? একটু আগেই লিখেছি। এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে 4s2 3d2। ঠিক আছে, তার কারণ এর আগে আর্গন আছে, আর্গনে এই 18টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন যে আমরা ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন আমরা যে একটা তোমার লিখি, এটা কার উপর বেস করে? এখানে 3টে রুলস আছে। ঠিক আছে, এগুলো সম্বন্ধে ডিটেলসে অবশ্যই পড়ে নেবে। হোনস রুল আছে, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আছে, ঠিক আছে, আর একটা আছে আববাউ প্রিন্সিপাল। ঠিক আছে, আববাউ প্রিন্সিপাল। তো দেখো, এই যে ফিল আপ হয়, তোমার ফিল আপ হচ্ছে এই যে সাবসেল গুলো, যার সবচেয়ে লোয়েস্ট এনার্জি সেইটা সব সময় আগে ফিল আপ হয়। লোয়েস্ট এনার্জি ফিল্ড ফার্স্ট, এই রুল অনুযায়ী হয়। হোনস রুল কি বলছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি রুল। মানে যখন ধরো এরকম ধরো এটা পি সাবসেল, এখানে আমি ড্র করছি। ঠিক আছে, পি সেলের দেখো 3টে সাবসেল আছে। তো এখানে কি হয়, যদি এখানে 3টে ইলেকট্রন থাকে, ফার্স্ট এইভাবে ফিল আপ হবে, প্রত্যেকটা সাবসেল আগে ফিল আপ হবে। কি হবে না? এইরকম হবে না যে প্রথমেই 2টো ফিল আপ হয়ে গেল, তারপরে একটা ফাঁকা পড়ে থাকলো, এইভাবে হবে না। ঠিক আছে, এইটা হবে না, এইটা হচ্ছে রাইট। এটা অ্যাকর্ডিং টু হোনস রুল। আর পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলে যে স্পিনটা সবসময় অপোজিট হয়। দিস ওয়ান ইজ রাইট, কিন্তু এটা রাইট না, এটা ভুল বা এটা ভুল। ঠিক আছে, স্পিন সবসময় অপোজিট স্পিন হয় ফিল আপ করার সময়। আর আববাউ প্রিন্সিপাল বলছে লোয়েস্ট এনার্জিটা সবসময় আগে ফিল হয়। এই আববাউ প্রিন্সিপালটা কি হয়, আমরা n+l দ্বারা ডিটারমাইন করে থাকি, n+l রুল দিয়ে। ঠিক আছে, এইভাবে ফিল হয়। দেখো, প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p,
ঠিক আছে, এটা 2, তারপর 2p মানে 3, এটা 4, তারপর 3p ফিল আপ হয়, তারপর 4s ফিল আপ হয়, তারপর 3d ফিল আপ হয়, তারপর 4p ফিল আপ হয়। এইভাবে আমি নাম্বারিং করে দিয়েছি। তাহলে এই যে 1s যেটা দেখতে পাচ্ছ এর সবচেয়ে লোয়েস্ট এনার্জি। n প্লাস এল রুল কেন বলছে? দেখো n এর ভ্যালু কত যখন আমি 1s নেব, l এর ভ্যালু কত, n এর ভ্যালু কত 1, আর s এর ভ্যালু কত, s ইকুয়াল টু 0। ঠিক আছে, s এর l ভ্যালুটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হয় 0, তার মানে এখানে 1 পাচ্ছি। সেখানে দেখো 2s এর কত পাবো, n প্লাস l ভ্যালুটা 2 প্লাস s এর জন্য 0 মানে 2 পাচ্ছি। তাহলে দেখো 1s লোয়েস্ট হয়ে গেল। ঠিক আছে, যখন আবার 2p নেব, দেখো 2p তে কত পাবো, n প্লাস l ভ্যালু 2 প্লাস p কত হবে 1, তাহলে এখানে 3 পাচ্ছি। তাহলে 2p এর এনার্জি আবার 2s এর চেয়ে বেশি। তো এইভাবে ক্যালকুলেশন করলে আমরা দেখব যে পরপর আমি যে নাম্বারিং করেছি এখানে দেখো 3d এর এনার্জি 4s এর চেয়ে বেশি, সেই জন্য 3d ফিল আপ হওয়ার আগে 4s এ দুটো ইলেকট্রন আগে ফিল আপ হয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে রুলস। তো আমাদের এখানে অ্যান্সারটা হবে কি, কারেন্ট ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের হয়ে যাচ্ছে আর্গন 3d2 4s2। ঠিক আছে, আর্গন 3d2 4s2 আমাদের হয়ে যাচ্ছে ফার্স্ট। চলো নেক্সট। দেখো কি বলছে, দ্য কারেক্ট অর্ডার। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে, এবার বলছে অ্যাসিড ক্যাটালাইজ ডিহাইড্রেশন অফ দ্য গিভেন আইসোমারিক অ্যালকোহল। এখানে কারেক্ট অর্ডার কি হবে? কারেক্ট অর্ডার এখানে কি হবে, দেখো অ্যাসিড ক্যাটালাইজ ডিহাইড্রেশন অফ অ্যালকোহল দিয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব আইসোমারিক অ্যালকোহল। এটা কিভাবে প্রসিডস করবে, এখানে ইউ1 মেকানিজম ফলো করবে, ইউ1 মেকানিজম, তাই না? ডিহাইড্রেশনটা হবে কিভাবে, ইউ1 মেকানিজম এখানে ফলো করবে। তাহলে এখানে রেট ডিটারমাইনিং স্টেপ কি হবে, রেট ডিটারমাইনিং স্টেপ একটা থাকবে, তার উপরে ডিপেন্ড করবে এর, রেট ডিটারমাইনিং স্টেপের উপর ডিপেন্ড করবে যে কোনটা ফার্স্ট হবে, রেট ডিটারমাইনিং স্টেপ। ঠিক আছে, রেট ডিটারমাইন স্টেপটা কি, ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, তাই না? ফরমেশন অফ কার্বোক্যাটায়নটা হয়ে যাচ্ছে এটার তোমার রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে ইন্টারমিডিয়েট যেটা ফর্ম করবে সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন, ইন্টারমিডিয়েট যেটা ফর্ম করবে সেটা হয়ে যাবে কি, কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এবার এই যে রেটটা কার উপর ডিপেন্ড করবে, রেটটা ডিপেন্ড করবে রেট প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, তাই না? বোঝা যাচ্ছে? বলো স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। তাহলে এখানে বলো তো কি কি কার্বোক্যাটায়ন ফর্ম করছে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে, এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে, এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে। তাহলে স্টেবিলিটি কার সবচেয়ে বেশি হবে, 3 ডিগ্রির সবচেয়ে বেশি, তারপর হয়ে যাবে 2 ডিগ্রি, তারপর হয়ে যাবে 1 ডিগ্রি, এগুলো জানো তোমরা। তাহলে সেক্ষেত্রে আমাদের কারেক্ট অর্ডারটা হয়ে যাবে 3 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর বলছে দেখো দ্য গ্রুপ আইসোপেন্টাইল। দেখো আইসোপেন্টাইল কোনটা হবে, অপশন বি, ছবি দেখেই বুঝতে পারছো। দেখো এখানে দেওয়া আছে এন পেন্টাইল স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার। আইসোপেন্টাইলে কি থাকে, CH3 CH2 CH2। ঠিক আছে, তারপর আসছে এখানে দেওয়া আছে এটা অ্যাক্টিভ পেন্টাইল, এটা হচ্ছে নিওপেন্টাইল। ঠিক আছে, তাহলে দেখো আইসোপেন্টাইলে আমরা এই স্ট্রাকচারটা পেলাম, নিওপেন্টাইলে কি থাকবে, কার্বন তার সাথে 3টে মিথাইল গ্রুপ অ্যাটাচ। ঠিক আছে, এটা হচ্ছে নিওপেন্টাইল, খুব ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, এখানে যেটা দিয়েছে দেখো এটা হচ্ছে কি, এটা নিওপেন্টাইল, এটা নিওপেন্টাইল। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল পেন্টাইল। ওকে, এটা আইসোপেন্টাইল। ঠিক আছে, এটা হচ্ছে আইসোপেন্টাইল। ওকে, তাহলে সবগুলো হয়ে গেল। আচ্ছা এখানে আরেকটা আছে কি, হ্যাঁ অ্যাক্টিভ পেন্টাইল। ঠিক আছে, চলো নেক্সট। দ্য অর্ডার অফ বয়লিং পয়েন্ট অফ দ্য ফলোইং কম্পাউন্ডস আর।
দ্য অর্ডার অফ বয়লিং পয়েন্ট অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস আর, দেখো এখানে কি কি দেওয়া আছে, একটা 3 ডিগ্রি, একটা 2 ডিগ্রি অ্যালকোহল, একটা 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এবার এখানে যে দেওয়া আছে মলিকুলার ফর্মুলা দেখো প্রত্যেকের সেম, C4, তাই না, C4H10O। তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে আইসোমারিক অ্যালকোহল। ঠিক আছে, এটা প্রত্যেকটা কি আইসোমারিক, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কেমিক্যাল কম্পোজিশন সেম, কেমিক্যাল কম্পোজিশন সেম। তাহলে দেখো এখানে অন্য কোনো ফ্যাক্টর ওয়ার্ক করবে কি, এখানে এই কোনো ফ্যাক্টর গুলো ওয়ার্ক করছে না, শুধু একটাই আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাঞ্চিং, ব্রাঞ্চিংটা বিভিন্ন রকম হচ্ছে, এটা আইসোমারিক, কেমিক্যাল কম্পোজিশনও সেম। ঠিক আছে, আইডেন্টিক্যাল কেমিক্যাল কম্পোজিশন। এবারে বয়েলিং পয়েন্টটা কিভাবে ডিটারমাইন করা হয়, বয়েলিং পয়েন্টটা আমরা ডিটারমাইন করি এক্সটেন্ট অফ সারফেস এরিয়া অ্যাভেলেবেল। ঠিক আছে, কার ক্ষেত্রে সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়া কার ক্ষেত্রে অ্যাভেলেবেল বেশি, সারফেস এরিয়া যার ক্ষেত্রে অ্যাভেলেবেল বেশি হবে সেটা কি হবে, তার বয়েলিং পয়েন্ট বেশি হবে, তার বয়েলিং পয়েন্ট বেশি হবে। যেহেতু এগুলো আইসোমারিক অ্যালকোহল, তাহলে দেখো এখানে কিন্তু আমরা মলিকুলার ওয়েট দিয়ে কোনো কিছু এক্সপ্লানেশন করতে পারবো না। বয়েলিং পয়েন্ট অ্যাকচুয়ালি কার ওপর ডিপেন্ড করে, বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে এক হচ্ছে তোমার মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট যত বেশি হয় বয়েলিং পয়েন্ট তত বেশি হয়। ঠিক আছে, তাহলে প্রপোর্শনাল মলিকুলার ওয়েট। আবার দেখো ব্রাঞ্চিং যত বেশি হয় বয়েলিং পয়েন্ট তত কম হয়, ব্রাঞ্চিং, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্রাঞ্চিং এর সাথে, তাহলে এইভাবে লিখতে পারি বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট বাই ব্রাঞ্চিং। ঠিক আছে, আমি একসাথে লিখে দিলাম, একসাথে লেখার যদিও কথা না, আমি একসাথে লিখে দিলাম। তাহলে দেখো যেগুলো স্ট্রেট চেন মলিকুল যেখানে ব্রাঞ্চিং নেই, এর কি বয়েলিং পয়েন্ট কি হওয়ার কথা, বেশি হওয়ার কথা, বয়েলিং পয়েন্ট এখানে কি হবে, লার্জ হওয়ার কথা, এখানে ব্রাঞ্চিং আছে, তাহলে বয়েলিং পয়েন্ট কি হওয়ার কথা, লোয়েস্ট হওয়ার কথা। দেখো বয়েলিং পয়েন্ট তাহলে লোয়েস্ট হওয়ার কথা। যখন সারফেস এরিয়া বেশি হয়, এই যে স্ট্রেট চেন কম্পাউন্ড, সারফেস এরিয়া যখন বেশি হচ্ছে, সারফেস এরিয়া যখন বেশি হচ্ছে তখন কি করছে, এটা কি আসছে, ম্যাক্সিমাম কন্ট্যাক্টে আসছে, ম্যাক্সিমাম কন্ট্যাক্ট, ম্যাক্সিমাম কন্ট্যাক্টে আসছে। ঠিক আছে, এবং এর ক্ষেত্রে কি হয়, স্ট্রং লন্ডন ডিসপারশন ফোর্স, স্ট্রং লন্ডন ডিসপারশন ফোর্স। ওকে, তো সেই কারণে এখানে কি হচ্ছে, এখানে বয়েলিং পয়েন্টটা স্বাভাবিকভাবেই খুব বেশি হয়ে যাচ্ছে, বয়েলিং পয়েন্টটা স্বাভাবিকভাবেই খুব বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার তাহলে এখানে আমরা দেখো অর্ডারটা পেয়ে গেলাম। এবার ব্রাঞ্চিং কি করছে, ব্রাঞ্চিং মলিকুলগুলোকে কম্প্যাক্ট করে দিচ্ছে, কম্প্যাক্ট মানে ছোট জায়গার মধ্যে আছে, স্ফেরিক্যাল একটা শেপ করে দিচ্ছে, কম্প্যাক্ট করে দিচ্ছে। তার মানে এখানে কি করছে, সারফেস এরিয়া ডিক্রিজ করছে, এখানে ইনক্রিজ করেছিল, এখানে ডিক্রিজ করছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? দেখো তাহলে এখানে আমাদের কোনটা, কোন অপশনটা রাইট হবে, তাহলে বয়েলিং পয়েন্ট বলেছে অর্ডার অফ বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট সবচেয়ে কার বেশি, 1, তারপরে 2, তারপর 3, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো বলছে দ্য অ্যাবাভ কনভার্সন ক্যান ক্যারিড আউট বাই হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্ট। ঠিক আছে, কোন রিয়েজেন্ট দ্বারা এটা হবে, তো এখানে দেখো অপশানে আমরা দেখতে পাচ্ছি মেটাক্লোরোপার বেঞ্জোইক অ্যাসিড, মেটাক্লোরোপার বেঞ্জোইক অ্যাসিড এটা ডেফিনেটলি এপক্সিডেশন ঘটায়। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার। পার অক্সিবেঞ্জোইক অ্যাসিডও সিমিলার টাইপ মেটাক্লোরোপারবেঞ্জোইক অ্যাসিডের মতো, এটাও তোমার অক্সিডেশন ঘটায়। ঠিক আছে, এবার অপশন এ তে দেখো কি আছে, 1 নম্বরে আছে Cl2H2 মানে হাইপোক্লোরাস অ্যাসিড, আর আছে বেস, আর অপশন সি তে আছে H2O2OH-, এটা কি করে, এটা হচ্ছে তোমার H2O2OH-, এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনাইল কম্পাউন্ডের এপক্সিডেশন ঘটায়, কার্বনাইল কম্পাউন্ডের এপক্সিডেশন ঘটায়। ঠিক আছে, কিভাবে করে,
বাই নিউক্লিওফিলিক অ্যাটাক, নিউক্লিওফিলিক অ্যাটাকের মাধ্যমে। ওকে, এবার দেখো অপশন এ তে যেটা আছে ওটা কি সঠিক? দেখো অপশন এ তে যে দেওয়া আছে হাইপোক্লোরাস অ্যাসিড, এটা ফার্স্ট স্টেপে কি ফর্ম করে? হ্যালোহাইড্রিন ফর্ম করে। ঠিক আছে, ফার্স্ট স্টেপে এটা তোমার হ্যালোহাইড্রিন ফর্ম করছে। ঠিক আছে, তারপর দেখো বেস দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড স্টেপে কি দেওয়া হচ্ছে? বেস OH মাইনাস। তো এখানে এটা কি করবে? SN2 ইন্টারনাল SN2 রিয়াকশন, দেখো এখানে লেখা আছে, আর লিখছি না। ইন্টারনাল SN2 রিয়াকশন উইলিয়ামসন ইথার সিনথেসিস মেকানিজম, অক্সিজেনটা অ্যাটাক করছে এই কার্বনটাকে যেটা কিনা ক্লোরিন হোল্ড করছে। ঠিক আছে, দিয়ে এখানে কি করছে? একটা এপক্সাইড ফর্ম করছে, এপক্সাইড ফর্ম করছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কারেক্ট, এটাও কারেক্ট হবে। তাহলে এ বি আর ডি, ঠিক আছে, এ বি ডি তিনটে কারেক্ট, সিটা কারেক্ট নয়, তিনটে এখানে কারেক্ট রিয়েজেন্ট। ওকে, চলো নেক্সট। দেখো এখানে একটা আয়োনাইজেশন স্টেপ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে এম, গ্যাসিয়াস কন্ডিশনে আছে এবং এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নেওয়া হলো। এখানে ডেল এইচ ইকুয়াল টু দেওয়া আছে 100 ইলেকট্রন ভোল্ট। তারপর দেওয়া আছে Mg_M2 প্লাস, এখানে দেওয়া আছে ডেল এইচ 250 ইলেকট্রন ভোল্ট। দেখো এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে, তাহলে এখানে কি আছে? এখানে দুটো ইলেকট্রন নিয়েছে। ঠিক আছে, এখানে দেখো দুটো ইলেকট্রন নিয়েছে। তাহলে অপশনগুলো কি আছে দেখো, I1 অফ Mg 100 ইলেকট্রন ভোল্ট। তো এখানে এটা সঠিকই হবে, এখানে 100 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে। এবার বলছে I1 অফ M প্লাস G ইজ 100 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, I2 অফ Mg ইজ 150 ইলেকট্রন ভোল্ট। দেখো I2 অফ Mg এখানে 250 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, 250 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে। তো এখানে কোনটা সঠিক হবে? চলো এটার এক্সপ্লেনেশনটা দেখে নাও। দেখো ফার্স্ট স্টেপে আছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি I1 100 ইলেকট্রন ভোল্ট, এটা ঠিক। এবার সেকেন্ড স্টেপে যেটা দেওয়া আছে যে এখানে দুটো ইলেকট্রন বেরোচ্ছে 250 ইলেকট্রন ভোল্ট। এবার এখানে যে ডেল এইচটা আছে এটা কিন্তু I1 আর I2 এই দুটো এনার্জি একত্রে অ্যাকচুয়ালি 250 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখো আমরা I2 কত পাবো? 150 ইলেকট্রন ভোল্ট। তাহলে I2 আমরা পেয়ে যাব 150 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 150 ইলেকট্রন ভোল্ট, বোঝা যাচ্ছে? চলো তাহলে I2 আমরা পাচ্ছি কিন্তু 150 ইলেকট্রন ভোল্ট। সবাই কিন্তু 250 ইলেকট্রন ভোল্ট এটা করে দেবে না। ঠিক আছে, 250 ইলেকট্রন ভোল্ট এটা করে দেবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং কনসেন্ট্রেশন টার্ম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। দেখো টেম্পারেচারের উপর কোনটা ডিপেন্ড করবে? কি থাকলে ডিপেন্ড করবে? টেম্পারেচারের ওপর কে ডিপেন্ড করে? ভলিউম। তাহলে আমাদের এখানে দেখে নিতে হবে যে মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, এই যে চারটে কনসেন্ট্রেশন টার্ম দেওয়া আছে সেটা কোনটা ভলিউমের ওপর ডিপেন্ড করে। তো এখানে একটা দেখো ছক দেওয়া আছে, মোলারিটি কি? মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। তাহলে ভলিউমের উপর ডিপেন্ড করে? ইয়েস করে। তাহলে এটা হবে না অ্যান্সার, এটা অ্যান্সার হবে না। নেক্সট গ্রাম, নর্মালিটি কি? গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, এটাও ভলিউমের উপর ডিপেন্ড করে, তার মানে এটাও হবে না, নর্মালিটিও হবে না। এবার দেখো আসছি মোলালিটি। মোলালিটি কি দেওয়া আছে? মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট। দেখো সলভেন্টের মাস, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, এইটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, মাস যা থাকবে তাই থাকবে, টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট হবে না, সেই কারণে এটা ভলিউমের উপর ডিপেন্ডেন্ট নয়, তার মানে এটা টেম্পারেচারের ওপরেও ডিপেন্ডেন্ট নয়। তাহলে অপশন সি একটা কারেক্ট। এবার আসছি মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন কি? মোলস অফ কম্পোনেন্ট, একটা মোলের তোমার কম্পোনেন্ট বাই টোটাল মোল, টোটাল যে মোলস সেটা দিয়ে ভাগ করা হলো তবেই আমরা মোল ফ্র্যাকশন পাবো।
একটা সিঙ্গেল কম্পোনেন্টকে টোটাল মোলস দিয়ে ভাগ করলে তবেই আমরা মোল ফ্র্যাকশন পাবো, তাই না? তাহলে মোল ফ্র্যাকশনটাও ভলিউমের ওপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে মোল ফ্র্যাকশন। ওকে, দেখো তাহলে আমরা সি ডি দুটো অ্যান্সার পেলাম। এবার বলছে অ্যামং দ্য ফলোয়িং দ্য এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস। আর দেখো এক্সটেন্সিভ কারা হয়? এক্সটেন্সিভ যারা মাসের ওপর ডিপেন্ডেন্ট, মাস ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ভরের ওপর নির্ভরশীল, তাদেরকে আমরা বলি এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কি আছে? এনথালপি, ইন্টারনাল এনার্জি, ভলিউম। কোনটা হবে অ্যান্সার? দেখো এইচ, এটা কি? এক্সটেন্সিভ প্রপার্টি। এইচ কেন? এনথালপি হচ্ছে টোটাল হিট কন্টেন্ট, এবং মোর যখন বেশি সাবস্টেন্স থাকবে সেখানে টোটাল এনার্জিটাও বেশি হবে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এক্সটেন্সিভ। তাহলে এটা একটা অ্যান্সার আমরা পাচ্ছি, এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। এবার দেখো ডেনসিটি, ডেনসিটি কি? মাস পার ইউনিট ভলিউম। ডেনসিটিটা কি? মাস পার ইউনিট ভলিউম। তাহলে আমরা দেখো দুটো এক্সটেন্সিভ প্রপার্টির এটা রেশিও, ঠিক আছে, এটা হচ্ছে রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা আমাদের ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা এক্সটেন্সিভ প্রপার্টি নয়, তাহলে এটা ক্রস করলাম। ইন্টারনাল এনার্জিটাও সেম ভাবে বলবো, এনথালপির মতোই টোটাল ইন্টারনাল এনার্জিটা কি হবে? এটা কি ম্যাক্রোস্কোপিক, অল ম্যাক্রোস্কোপিক এনার্জির সাম হবে, ম্যাক্রোস্কোপিক এনার্জির সাম হবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে? তাহলে এটা এক্সটেন্সিভ। ঠিক আছে, এটা তাহলে হয়ে যাচ্ছে এক্সটেন্সিভ। ওকে, দেখো ভলিউম, ভলিউমটা কি হবে? ভলিউমটাও এক্সটেন্সিভ, তার কারণ এটা অ্যামাউন্ট অফ ম্যাটারের ওপর ডিপেন্ড করে, অ্যামাউন্ট অফ ম্যাটারের ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে এখানে তিনটেই আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। এবারে দেখো নেক্সট আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং রিএজেন্টস ক্যান কনভার্ট বেনজিন টু বেনজাল ডিহাইড। বেনজিনকে বেনজাল ডিহাইডে কনভার্ট করে। দেখো এখানে যে রিএজেন্ট গুলো আছে তার মধ্যে দেখতে পাচ্ছি অপশন বি কারেক্ট হবে, অপশন বি কারেক্ট হবে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে গাটারম্যান কচ রিয়াকশন, যেখানে কার্বন মনোক্সাইড হাইড্রোজেন ক্লোরাইড রিয়াক্ট করে একটা লুইস অ্যাসিড ক্যাটালিস্ট, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে। ঠিক আছে, এখানে কি হয়? ফর্মাল ক্লোরাইড ফর্ম করে এবং ইলেকট্রোফিলিক অ্যাটাক করে বেনজিন রিংকে। ঠিক আছে, ইলেকট্রোফিলিক্যালি অ্যাটাক করে। ওকে, দেখো আর কোনো অপশন আছে? এটাও হবে, অপশন ডিটাও হবে। কিভাবে করে? দেখো এখানে তিনটে রিএজেন্ট দেওয়া আছে পরপর, লাস্টে কি আছে? হাইড্রোলাইসিস। তো কিভাবে করছে? দেখো ফার্স্ট যেটা হবে, বেনজিন কি করবে? ব্রোমিনের সাথে রিয়াক্ট করছে, একটা লুইস ক্যাটালিস্ট এখানে কি আছে? আয়রন। ওকে, ব্রোমিনের সাথে রিয়াক্ট করছে। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট যেটা ফর্ম করবে ব্রোমিন, ব্রোমিনেশন হবে। তারপরে কি করবে? গ্রিগনার একটা রিএজেন্ট ফর্ম করবে, কি ফর্ম করছে? C6H5MgBr। কেন? দেখো গ্রিগনার রিএজেন্ট ফর্ম করছে, ইথার দেওয়া আছে ম্যাগনেসিয়ামের সাথে। ঠিক আছে, এর পরের স্টেপ কি হবে? নিউক্লিওফিলিক অ্যাটাক। এই যে দেখতে পাচ্ছ রিএজেন্টটা দেওয়া আছে, এটা কি করবে? দেখো এই যে রিএজেন্ট দেওয়া আছে, এখানে আমি নিজে নিয়ে নিই, রিএজেন্ট দেওয়া আছে 3 নম্বরে। ঠিক আছে, রিএজেন্ট দেওয়া আছে, এখানে কি হচ্ছে তাহলে? এখানে তোমার একটা অ্যাসিটাল ফর্ম করবে। ওকে, গ্রিগনার রিএজেন্টটা কাকে? এই ইথাইল ফরমেটটাকে অ্যাটাক করবে। গ্রিগনার রিএজেন্ট কি করবে? ইথাইল অর্থ ফরমেটটাকে অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে এখানে ফর্ম করবে একটা অ্যাসিটাল। ঠিক আছে, CH, O, C2H5, O, C2H5। ঠিক আছে, এটাকে অ্যাটাক করবে। তো এইটা ফর্ম করছে, কাকে অ্যাটাক করছে? এই যে গ্রিগনার রিএজেন্টটাকে অ্যাটাক করছে, এই গ্রিগনার রিএজেন্টটা অ্যাটাক করছে ইথাইল অর্থ ফরমেটকে।
ঠিক আছে। এরপরে নেক্সট স্টেপ কি হবে, অ্যাসিড হাইড্রোলাইসিস দিয়ে ফর্ম করবে বেঞ্জালডিহাইড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর তোমরা যদি ডিটেলসে কেমিস্ট্রি শিখতে চাও, 10 পাস, আইআইটি জেইই বা 11-12 এর কেমিস্ট্রি পড়তে চাও, তাহলে অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, চলো, থ্যাংক ইউ।